হাজারো রক্তের বিনিময়ে এই অবস্থান কি চেয়েছিল? এটা চেয়েছিল দেশে একটা সংস্কার, একটা প্রেসিডেন্সি বিলুপ্তি এবং এই দেশে একটা এই সমস্ত সংস্কারের পরে বিচারের পরে একটা সুন্দর নির্বাচন হয়ে দেশে একটা শান্তি দেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 5ই আগস্টের পরেই আমরা যা দেখতে শুরু করেছি এটা আপনারাও দেখতে পাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারকে যারা ইন্ধন দিয়েছে বিভিন্ন থানায় এবং সামরিক বেসামরিক প্রশাসন থেকে আজ পর্যন্ত আমরা যাদের ভিতরে কেস করছি আমাদের একজন আসামিকেও ধরা হয়নি। যদি আসামি ধরা না হয় তাহলে আমরা কাদের বিচার করব? আসামি ধরা হচ্ছে না, উল্টা আরো আমাদেরকে হুমকি দিচ্ছে আসামিদের পক্ষ থেকে এবং বিভিন্ন দল থেকেও আমাদেরকে হুমকি দিচ্ছে এই নামগুলি উল্টো করার জন্য কেসের থেকে। তাহলে আমাদের নিরাপত্তাটা কি? আরো দুঃখের বিষয়, জুলাই বিপ্লবে, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ পরিবার, আহত পরিবার, এই সমস্ত লোকদের বিরুদ্ধে শুধু কেস করার দায়িত্ব শুধু আমাদের। যারা 16 বছর থেকে জেল কাটলো বিভিন্নভাবে, তারাই আমাদের কেসগুলির তদন্ত করতেছে, রিপোর্ট দিচ্ছে। তাহলে এই রিপোর্টটা কি পাবো? এবং যারা প্রশাসনে বসে আছে, আগে যারা নির্বাচন ম্যানিপুলেশন করেছে, রাতের ভোট, দিনের ভোট রাতে করছে, তারা কেমন আছে? সেই সমস্ত লোকগুলি তো এখনো আছে। তাই আমরা এই 9 মাস পরে বা আরো 3 বছর পরে যদি এই সমস্ত লোকজন জায়গায় থেকে যায় তাহলে আমরা কি পাবো? এই জাতি কি ভাবে বলেন? আমি বেশি সময় বাড়াবো না। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ফ্যাসিস্ট সরকারের দোষর যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বসে এখনো উস্কানি দিচ্ছে, সেই নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রছাত্রীদের এখনো উস্কানি দিচ্ছে, তাদের নাম আমাদের এই বাইরা সংগ্রহ করে তাদের ইতিহাস এখানে দেওয়া হয়েছে। আমি একটি একটি করে তাদের নাম ঘোষণা করতেছি। এক নম্বর হলো নাজমুল হাসান, ওনার নাম্বার হলো 5963, উনি সচিব পানিসম্পদ মন্ত্রণালয়। 2 নম্বর ফারহানা আহমেদ, 5764, সচিব পানি পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়। 3 নম্বর মোহাম্মদ আমদাদুল্লাহ মিয়া, 5704, সচিব কৃষি মন্ত্রণালয়। এরা কিন্তু এখনো আছে। তাইলে আপনি কার বিরুদ্ধে কি সংগ্রাম করবেন? কার বিরুদ্ধে কি বলবেন? তারা তো এখনো তাদের জায়গায় আছে। মোহাম্মদ ইব্রাহিম, 5652, চেয়ারম্যান, সচিব ভূমি আপিল বোর্ড। দেখেন কত গুরুত্বপূর্ণ পদ, ভূমি আপিল বোর্ড পর্যন্ত। নাজমা মুবারক, 5975, সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। মোহাম্মদ রুহুল আমিন, সদস্য বাংলাদেশ পরিকল্পনা কমিশন। খোরশেদ ইয়াসমিন, সচিব দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদ আমনুল্লাহ হাসান, চেয়ারম্যান, সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সাইদ মাহমুদ খান, রেক্টর, সচিব বিপিএটিসি। মোহাম্মদ মোকাব্বির হোসেন, সিনিয়র সচিব। শরীফা খান, বিকল্প নির্বাহী পরিচালক, সচিব, শিল্প ব্যাংক। সিদ্দিক জুবায়ের, সিনিয়র সচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, শিক্ষা বিভাগ। ডাক্তার মোহাম্মদ সরোয়ার বাড়ি, সচিব, স্বাস্থ্য, শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগ। জাহেদা পারভিন, সচিব, সমন্বয়, সংস্কার ও মন্ত্রিপরিষদ বিভাগ। শাহরিয়ার কাদের সিদ্দিকী, সচিব, ইআরডি। এএম আকমল হোসাইন, সদস্য, সিনিয়র সচিব, প্ল্যানিং কমিশন। ইকবাল আব্দুল্লাহ হারুন, সদস্য, প্ল্যানিং কমিশন। 30
সচিব জাতীয় পরিকল্পনা সচিব সুকেশ কুমার সরকার, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি, মমতাজ আহমেদ, সিনিয়র সচিব মহিলা শিশু বিষয়, মোহাম্মদ মাহমুদ হুসাইন, সচিব সংযুক্ত প্রধান উপদেষ্টা কার্যালয়, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ সাইদুর রহমান, মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ দপ্তর, গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ডক্টর লিপিকা ভদ্র, চেয়ারম্যান বাংলাদেশ চিনি খাদ্য আব্দুল কাইয়ুম, পরিচালক গ্রেড 1 জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, সালে আহমদ মুজাফফর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চুক্তিভিত্তিক পরিচালক মহাপরিচালক, কেজা খান, মহাপরিচালক গ্রেড 1 মহিলা বিষয়ক অধিদপ্তর, কিয়া খান, ডক্টর মোহাম্মদ মাসরুল আলম, অধ্যক্ষ সচিব ও মহাপরিচালক জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, মেহেদী হাসান, অধ্যক্ষ সচিব ইকোনমিক মিনিস্টার ওয়াশিংটন ডিসি, মোহাম্মদ আব্দুর রউফ, সচিব বস্ত্র পাট মন্ত্রণালয়, আব্দুর রউফ, সচিব বস্ত্র পাট মন্ত্রণালয়, 43 কাজী ইনামুল হাসান, পরিচালক সচিব সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড। 44 মফিদুর রহমান, সচিব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। এই 44 জনের নাম আপনাদের কাছে আসছে, আরো হয়তো অনেকে আছে, ওনারা ওনাদের কষ্ট করে এগুলি বের করছে। এটা বের করা কিন্তু সাহিত্যিকের কথা না, কত ত্যাগের পরে এই নামগুলি এখানে আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই কষ্টসাধ্য কাজটি করে জাতিসংঘকে উন্মুখ করার জন্য। এবং আমি আরো অনুরোধ করবো, সাংবাদিক ভাইয়েরা তো সবই জানেন, ওনারা হয়তো প্রকাশ করতে ভয় পান কিংবা চাপে থাকেন, তবুও অন্তত পরকালের ভয় চিন্তা করে, এই শহীদের কথা চিন্তা করে আপনারাও দয়া করে পরকালের মুক্তির জন্য আপনাদের দায় এড়াতে পারেন না। সুতরাং আপনারাও দয়া করে আরো তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে জানাবেন কারা এই অভ্যুত্থানের পিছনে জড়িত, কারা এর পিছনে কলকাঠি নেড়েছে, অথচ তারা এখনো তাদের জায়গায় বহাল আছে, তাদের ভিতরে কোনো শাস্তির ব্যবস্থা এখনো নেওয়া হচ্ছে না, তাদের কোনো কেসও নেই, কোনো কেসও নেই তাদের বিরুদ্ধে, কোনো অভিযোগও নেই তাদের বিরুদ্ধে, অথচ তারা এই সরকারকে তখন পরিচালিত করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি শহীদ মুনতাসির রহমান আলিফের সম্মানিত পিতা সৈয়দ পিতা গাজীউর রহমানকে এই পর্যায়ে এই প্রকাশ করা তালিকা সম্পর্কে কথা বলার জন্য এবং এই তালিকার মধ্যে থাকা কয়েকজন বেশিরভাগ দর্শক আমলনামা আপনাকে জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের একতার বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক প্লাবন তারিখকে। এর পূর্বে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে তালিকাটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু এখনো কাজ চলমান আছে। যে বা যারা এই ফেস্টিভ্যালে সহযোগী হবে আমরা তাদের সকলকে জোড়া ঐক্যের পক্ষ থেকে প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তুলে ধরবো তাদের সামনে। তো এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি জোড়া ঐক্যের অন্যতম শরিক সংগঠন একতা বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারিখকে প্রকাশ করা তালিকা সম্পর্কে কথা বলার জন্য। আমার সংগঠন প্রতিনিধিত্ব করছি। সম্মানিত সাংবাদিক, আমরা এখানে প্রাথমিকভাবে 46 জন গুরুত্বপূর্ণ পদে থাকা যারা আওয়ামী ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং পতিত আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা জানেন যে বিগত সরকার প্রশাসনকে কাজে লাগে, বিশেষ করে যারা সিভিল প্রশাসন যারা ছিল এবং পুলিশ প্রশাসন যারা ছিল তারা ভূমিকা রাখতে পারে নাই এবং তারা
সরাসরি দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের মধ্যে থেকে আমরা দেখেছি যে কথিত ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আমরা যে 44 জনের নাম তালিকা প্রকাশ করলাম, তাদের কয়েকজনের ব্যাপারে আমরা একটু উদাহরণ দিতে চাই যে আসলে কেন আমরা তাদের নামটা প্রকাশ করলাম। আমাদের প্রথমে আছে নাজমুল হাসান। আপনারা জানেন যে সাতক্ষীরায় একসময় মার্ডার কিলিং হয়েছিল, প্রায় 20 জনকে হত্যা করা হয়েছিল এবং এটা সেই সময় উনি সাতক্ষীরার ডিসি ছিলেন এবং ওনার নির্দেশে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় এবং কয়েক 20 জন মানুষকে ওনার নির্দেশে খুন করা হয়। এরপর প্রচুর মানুষকে নির্যাতন করা হয়। উনি আওয়ামী লীগ মতাদর্শের কঠোর সমর্থক এবং বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতির সাথে জড়িত এবং তার ব্যাপারে পত্র পত্রিকায় অনেক লেখালেখি হলো ইতিমধ্যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে। আমি যদি একজনের নাম বললাম, আর দু একজনের নাম বলবো। সেটা হচ্ছে এইচএম শকুজ্জামান। ইনি হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রপুষ্ট এবং তিনি একজন দুর্নীতিবাজ সচিব, বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং তিনি সাবেক ফ্যাসিস্ট সরকারের বাণিজ্য মন্ত্রী। তিনি হচ্ছেন অত্যন্ত আস্থাভাজন ছিলেন। আপনারা জানেন 2018 সালের যে রাতের ভোট হয়, এই ভোটে কয়েকজন পলিসি মেকার ছিলেন এইচটিএমের নেতৃত্বে। এই কয়েকজন এই ভোটের যে পলিসি মেকার ছিলেন, এই পলিসি মেকারদের মধ্যে তিনি একজন ছিলেন এবং ছাত্র আন্দোলনের সময় সম্পূর্ণ বিপক্ষে ছিলেন এবং আমরা জানি না কেন বর্তমান সরকার তাকে পর্যায়ে নিয়েছে। আমি আরেকজন লাস্ট একজন ব্যাপারে আমি আপনাদের বলতে চাই, তিনি হচ্ছেন বর্তমানে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে মফিজুর রহমান। ইনি হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। মুজিব 70 বর্ষের সময় একটা বই লিখেন, যে বইয়ের নামটি হচ্ছে শতবর্ষের মুজিব হৃদয় মরণে। এই বইটি উনি এমন ভাবে লিখে সরকারকে উপস্থাপন করেন, এক প্রকার দাবিদারি করেন এবং বইয়ের মধ্যে আসলে তেমন তথ্যবদ্ধ ছিল না, বানাওয়াট গল্প দিয়ে এটা করেছেন এবং বইটিতে তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নের বঙ্গবন্ধুর দর্শন, আসলে দর্শন কিরকম ছিল, কারা কোন ধরনের দর্শন দিয়েছে, এই সময় কিন্তু আমরা সবাই বুঝতে পারি। এগুলো হচ্ছে মানে দাবিদারি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, বিভিন্ন ধরনের বই লিখছে। আমি সকল লেখকদের প্রতি সম্মান জানাই, তারা সবাই লিখুক, কিন্তু এই বিশেষ করে এই ব্যক্তির ব্যাপারে আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কর্মচারী একটা ফোরাম আছে। তারা 4 এপ্রিল 2025 সালে একটা আন্দোলন করে তার বিরুদ্ধে আন্দোলন করে এবং সেখানে সেই সংগঠনের সভাপতি খালেদ একটা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যে উনি 15তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি আওয়ামী সরকারের সরাসরি সুবিধাভোগী কর্মকর্তা এবং তাকে 10 এপ্রিল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বানানো হয়েছে। তিনি আওয়ামী লীগের বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি হয়, কিন্তু বর্তমান সরকার এখনো সেটা শোনেনি এবং ইনি আমি আর বলতে চাই সেটি হচ্ছে যে স্বৈরাচার বলে বাংলাদেশের বিষয়ে মুজিব আওয়ামী বন্দনা তার আছে এবং তিনি একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন এবং গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য তিনি সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমরা জানি। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগগুলো আমাদের সামনে এসেছে। এই অভিযোগগুলোকে আওয়ামী লীগের যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, যে সমস্ত সচিবের বিরুদ্ধে, ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যারা স্টিল না কোনো কাজ করছেন, তাদের তালিকা আমরা প্রকাশ করছি এবং সব এর মধ্যে প্রত্যেকের ব্যাপারে আমাদের কাছে এভিডেন্স সহ আমাদের অভিযোগ রয়েছে। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি যে অনতিবিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দর্শক কুশল যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অমূল্যে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যথায় জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট থাকবে না। অলরেডি বিভক্তি তৈরি হয়েছে, সামনে আরো বিভক্তি তৈরি হবে এবং এই বিভক্তির পেছনে আমরা মনে করি যে এই সমস্ত যারা দোষক তারা অন্যতম দায়ী। ধন্যবাদ সবাই। আমাদের কাছে আরো একটি তালিকা আছে, সেটা প্রকাশ করবো এখনই। সেটা হচ্ছে ছাত্র জনতার জুলাই আগস্টের আন্দোলনে যারা গুলি চালিয়েছিল, যে সকল ম্যাজিস্ট্রেটের নির্দেশে মূলত গুলি চালানো হয়, তাদের তালিকা আমরা প্রকাশ করবো। সেই তালিকা আমাদের কাছে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা আমরা সংগ্রহ করেছি। এটি আমাদের জন্য সংগ্রহ করা খুবই কঠিন ছিল, যে যারা এই জুলাই আন্দোলনে কখন কোন জায়গায় ছিল এবং তার নেতৃত্বে থাকার সময় কয়টা গুলি তার লোকজন চালিয়েছেন,
সবগুলো ডিটেলস আমরা এখানে নথিভুক্ত করেছি। আমরা সবগুলো প্রচার করব না, আমরা আপাতত এখান থেকে বাছাইকৃত কিছু তালিকা প্রকাশ করছি। পরবর্তী সময় আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের জুলাই ঐক্যের একটা ওয়েবসাইট আমরা ঘোষণা করব খুব শীঘ্রই। সেই ওয়েবসাইটে প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট এবং শুধু ম্যাজিস্ট্রেট না, আমাদের বিভিন্ন সেক্টরে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা এই শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার পিছনে কাজ করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের তালিকা সহ আমরা প্রকাশ করব। তো এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মিনহাজ ভাইকে, এই যে ম্যাজিস্ট্রেটরা ছিলেন তাদের তালিকা প্রকাশ করার জন্য। বিসমিল্লাহ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদের শহীদ আহত পরিবারের সদস্যরা আছেন, জুলাই ঐক্যের বিভিন্ন শহীদ সংগঠন, সবাইকে আজকে সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে একটা ফেসিবাদী সিস্টেম দাঁড়িয়েও টিকে থাকার পিছনে সবগুলো স্টেক হোল্ডার তাদের পিছনে কাজ করে। সেই স্টেক হোল্ডারই একটা বিরাট অংশ আজকে আমরা সচিবালয়ের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছি। এবং এই জুলাই আন্দোলন যারা সবচেয়ে বেশি নৃশংসতার পরিচয় দিয়েছে, যৌথ বাহিনী, আমরা বিশেষত আজকে ম্যাজিস্ট্রেটের তালিকা এখন প্রকাশ করতে যাচ্ছি। আমরা দেখেছি বিগত ফেসিবাদের আমলে এই প্রশাসন ব্যবস্থা কিভাবে ফেসিবাদকে তুষামতি করে, চাটুকারিতা করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইভেন মিডিয়ার মধ্যেও বিশাল ফেসিবাদের একটা প্রভাব ছিল, সেটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। ইভেন শেখ হাসিনা নিজেও সেটা স্বীকার করবে যে তার আজকের এই পতনের পিছনে মূল যদি একটা টার্নিং পয়েন্ট হিসাব করা হয়, সেটা কিন্তু হচ্ছে মিডিয়ার যে ফেসিজম চর্চা ছিল সেইখান থেকে। একেবারেই যদি আপনারা ঘটনাটা স্মরণে আনেন, যে প্রশ্ন করা হয়েছিল যে চাকরিতে যদি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা থাকে এবং হচ্ছে একজন রাজাকারের ছেলে থাকে, আপনি কাকে চাকরি দিবেন? তো সেখান থেকেই কিন্তু হচ্ছে এই আন্দোলনটা বুমে রাখা হয়। মানে একজন সাংবাদিক কি পরিমাণ ফেসিবাদী চিন্তা চেতনা লালন করতে পারলে এই ধরনের প্রশ্ন করতে পারে, সেটা আমরা দেখেছি বিগত আমলে। তো এই সবগুলো বিষয়ে আমরা স্টাডি করব। শুধুমাত্র হচ্ছে ম্যাজিস্ট্রেট বা সচিবালয় নয়, আরো যতগুলো জায়গা আছে, প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন, সবগুলো জায়গা আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে এই কাজগুলো চলমান প্রসেসে রাখবো। ইভেন আমরা এটা ভূয়সী প্রশংসা করি যে শুধুমাত্র ফেসিবাদী চর্চায় মিলিয়ে ছিল তা না, বরং এই জুলাই আন্দোলনকে সাহসীভাবে জনগণের সামনে বিশ্বের সামনে তুলে ধরছে এইরকম দেশের পক্ষে সাংবাদিকও আলহামদুলিল্লাহ আমরা অনেক পেয়েছি। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আজকে এখানে আপনাদের মধ্যে অনেকে দেশের স্বার্থে এবং জনগণের সাথে দেশের এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে এবং এই গণ অভ্যুত্থানকে সার্থক করতে আপনারা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। আমরা জানি আমরা কি পরিমাণ একটা রিস্ক নিয়ে, কি পরিমাণ বিপজ্জনক একটা কাজ আমরা করতে যাচ্ছি, কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে চাই না। সেই জন্যই আজকে আমরা এই দুঃসাহসিক একটা কাজ করতে যাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ দেশের মানুষকে আমরা সাথে পাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবো, আমরা আমাদের বিপ্লবকে সার্থক করে দেবো ইনশাআল্লাহ। আমি আর কাল বিলম্ব না করে এই জুলাই আন্দোলনের সময় কোন থানায় কোন ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল, কতগুলো গুলি এখানে করা হয়েছে, সবগুলো নথিপত্র আমরা সংগ্রহ করতে পেরেছি। অনেকগুলো থানার ম্যাজিস্ট্রেটের আন্ডারে কতগুলো গুলি হয়েছে সেই তথ্যগুলো আমরা পাইনি। কেন? কারণ হচ্ছে এগুলো মুছে ফেলা হয়েছে বা সেই নথিগুলো সংগ্রহ করা হয়নি। কিন্তু আমরা খুবই সেনসিটিভ অনেকগুলো অ্যানালাইসিস বা হচ্ছে ইনফরমেশন আমরা এখানে সংগ্রহ করেছি। আমি সেগুলো পেশ করছি আপনাদের সামনে, আবার হচ্ছে সফট কপিটা দিয়ে দেওয়া। জনাব উজ্জ্বল কুমার হালদার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ওনার ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে। ওনার সাথে ছিলেন 18 তারিখে ল্যান্স নাইক মোস্তফা এবং 7 রাউন্ড এসএমজি গুলির ছোড়া হয়েছে একটা রাইফেল থেকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে যাত্রাবাড়ি এলাকায়। এই ইনফরমেশনটা আমরা এখানে পেয়েছি। তারপরে প্রত্যেকটা এলাকা কয়টা থেকে কয়টার মধ্যে ওনারা অবস্থান করেছেন এই তালিকাগুলো এখানে আছে। দ্বিতীয়ত জনাব অমিত কুমার সাহা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার সহ দেওয়া আছে। 18 তারিখ সকাল 8টা থেকে 6টা রামপুরা এলাকায়, রাত 8টা থেকে সকাল 6টা রামপুরা এলাকায় 54 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 9 রাউন্ড এসএমজি, আরেকটা রাইফেল থেকে 90 রাউন্ড এসএমজি গুলি ছোড়া হয়েছে। সাথে ছিলেন সহকারী পরিচালক
আব্দুল্লাহ আল মাসুম, সুবেদার আব্দুল্লাহ সালাম এবং হচ্ছে হাবিলদার মোজাম্মেল হক। মতিঝিল আরামবাগ এলাকায় ছিলেন জনাব শামসুজ্জাহান কনক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার। এখানে ওনার ওই এলাকাতে অবস্থান করেছেন। ওই এলাকায় আমরা জানি নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে, কিন্তু রাইফেল থেকে কত গুলি ছোড়া হয়েছে সেই তথ্যটা আমরা পাইনি। জনাব সুনিয়া হোসেন জিসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। 19 তারিখে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রামপুরা টিভি ভবন এলাকায় বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো গুলি ছোড়া হয়েছে। 26 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 8 রাউন্ড, 10 রাউন্ড, 3 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এভাবে গুলি ছোড়া হয়েছে, তথ্যগুলো আমরা পেয়েছি। তার সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জায়েদ হোসেন, হাবিলদার শফিকুল ইসলাম, হাবিলদার কামাল। সাথে আরো ছিলেন নায়েক দেলওয়ার হোসেন, নায়েক রেজাউল, নায়েক আলমগীর, নায়েক মোস্তফা হাবিলদার, শফিকুল ইসলাম, নায়েক শেখ শহীদ আল মামুন। জনাব আফরিন জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। ফোন নম্বর এখানে দেওয়া আছে। আমরা আগারগাঁও, মোহাম্মদপুর এই এলাকাগুলোতে উনি দায়িত্বরত ছিলেন এই আন্দোলনের সময়গুলোতে, বিশেষ করে 26 এবং 27 তারিখে ওনার রাইফেল থেকে যে গুলিগুলো ছোড়া হয়েছে সেই নথিপত্রগুলো আমরা পাইনি। জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। 19 তারিখে রামপুরা এলাকায় টিভি ভবন এলাকায় গুলি ছুড়েছেন। সাথে ছিলেন লেন্সনায়ক কামাল, সিপাহী সুহেল, সিপাহী আমিনুল, সিপাহী রাব্বি, সিপাহী জাহিদ, লেন্সনায়ক মাইনুল হাসান, হাবিলদার মোহাম্মদ মুকাদ্দেস হোসেন, নায়েক ফয়সাল গাজী, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। বিভিন্ন রাইফেল থেকে 12 রাউন্ড আরএফএল, 7 রাউন্ড আরএফএল, 5 রাউন্ড আরএফএল, এরকম ভাবে বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো 29 রাউন্ড এসএমজি, 17 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এরকম গুলি ছোড়া হয়েছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি। জনাব অং মাচিং মারমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। তারপরে জনাব সায়েম ইমরান, প্রাক্তন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। বর্তমানে তিনি ধনবাড়ি টাঙ্গাইলের এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। জনাব সায়েম ইমরান বর্তমানে ধনবাড়ি টাঙ্গাইল এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আর আন্দোলনের সময় 18 তারিখে উনি রামপুরা টিভি ভবন এলাকায় ছিলেন। উনার নেতৃত্বে ওনার সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জাওয়াদ, হাবিলদার শফিকুল, হাবিলদার কামাল, নায়েক রেজাউল, নায়েক আবু বকর, লেন্সনায়ক মিল্টন, লেন্সনায়ক আলামিন, লেন্সনায়ক আশরাফুল, লেন্সনায়ক আপেল, লেন্সনায়ক কামাল, সিপাহী হামিদুল। বিভিন্ন রাইফেল থেকে 32 রাউন্ড, 30 রাউন্ড, 7 রাউন্ড এরকম করে 90 রাউন্ড পর্যন্ত একটা রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে রামপুরা টিভি ভবন এলাকায় 18 তারিখ দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে। জনাব সাদিয়া আক্তার বর্তমানে নারায়ণগঞ্জ সদরে এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন। আন্দোলনের সময় উনি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা। দায়িত্ব ওনার আন্ডারে হচ্ছে 18 তারিখে 22 তারিখ এবং 23 তারিখে হচ্ছে ওনার দায়িত্বরত অবস্থায় ছিল যে জায়গাগুলোতে আন্দোলনের সময় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে, কিন্তু নথিগুলো হচ্ছে মুছে ফেলা হয়েছে, আমরা নথিগুলো সংগ্রহ করতে পারি। জনাব মাহমুদুল হাসান রাসেল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি, মোহাম্মদপুর এলাকায় উনি দায়িত্বরত ছিলেন, এখানে আমরা নথি সংগ্রহ করতে পারিনি। তারপরে জনাব মোহাম্মদ জাকির হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ধানমন্ডি রাজস্ব ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রিলেটিভ, ছাত্রলীগ নেতা, বর্তমান ডেমরার এসিলেন্ট হিসেবে কর্মরত আছে। আপনারা চিন্তা করতে পারলে মানে দেখলেই চিন্তা করতে পারবেন ছাত্রলীগ নেতা হিসেবে
ভূমিকায় ছিলেন। ডেবরার এসিলেট হিসেবে রানিং কর্মরত আছেন এখনো পর্যন্ত সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের রিলেটেড। নাম হচ্ছে জনাব জাকির হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার। উনি লিটন, লেন্সনায়ক ওয়াজেদ, লেন্সনায়ক জাহিদ, লেন্সনায়ক মোহাম্মদ, তারা দুইটি বিষয় আমাদের সামনে পরিষ্কার করবেন। তো আমাদের যে দাবিগুলো ছিল মূলত এখানে যে তালিকাটা আমরা প্রকাশ করেছি, এখানে আমার হাতে আছে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা, প্লাস হচ্ছে কি 44 জন যে সচিব বা আমলা ছিল তাদের তালিকা। তো তাদের বিরুদ্ধে যেটা হয়েছে, আমরা গত 15 দিন অবজার্ভ করেছি সচিবালয়ে, সেখানে 10 জনের বিরুদ্ধে তারা যে ব্যবস্থাটা নিয়েছে সেটা খুবই হাস্যকর। তাদেরকে সচিব থেকে সরিয়ে আরেকটি জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। সে হয়তো সচিবালয়ে নাই, কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তাকে ওএসডিও করা হচ্ছে না, তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে না। তো আমরা আসলে যদি আমরা বলি যে আমরা দাবি করেছি আপনারা পদত্যাগ করেন, তো তারা পদত্যাগ করতে গিয়ে তারা কি সবসময় যেটা করে আসে, কোনো সরকারি কর্মকর্তা যখন কোনো অপরাধ করে তারা তাকে শাস্তি দিয়ে ওএসডি করা অথবা সাময়িকভাবে বহিষ্কার করা। তো এটা তো কোনো মানে সাজা হইতে পারে না। একজন সচিব যার নির্দেশে গুলি চালানো হলো, একজন ম্যাজিস্ট্রেট যার নির্দেশে গুলি চালানো হলো, তাকে দেওয়া হলো কোথায়? এখন সে দায়িত্ব পালন করছে সাপোজ নারায়ণগঞ্জের এসিল্যান্ডের অফিসে সে দায়িত্বে আছে। তো যে ঢাকায় যাত্রাবাড়ি দাঁড়িয়ে থেকে গুলি করেছে ছাত্রদের, সে এখন নারায়ণগঞ্জ গিয়ে একটি আশ্রয় নিয়েছে। তো এটা তো আসলে কোনো সমাধান হইতে পারে না।